ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গত ৫ দিনে দাম বেড়েছে প্রায় ৬% মতো। তবে দেশে এখনই জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে সরবরাহ বিঘ্ন হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী ব্র্যান্ড ক্রুডের দাম ১.৫% বেশি বেড়ে ব্যারেল প্রতি $৭৪.৩৪ দাঁড়িয়েছে। বিশ্ববাজারে দাম বেড়ে গেলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই সরকারের। সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে। তবে আমদানির ক্ষেত্রে এখনো আগের দামেই দেশে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে। তাই এখনই দাম বাড়ানো হবে না বলে জানান উপদেষ্টা। শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। এ সময় অর্থ উপদেষ্টা আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যুদ্ধটা বেশি দিন চললে এর প্রভাব সব দেশেই পড়বে। আমরা যেগুলো অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। যুদ্ধ বিষয়ে বিশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা জানান, ক্রয় কমিটিতে এখন পর্যন্ত যেসব পণ্য আনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো পুরনো দামে। তবে ভবিষ্যতে আমদানি পণ্যের দামে প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে বৈঠকে অংশ নেয়নি জামায়াত। লন্ডনে ইউনূস তারেক বৈঠকের প্রতিবাদে দলটির এই সিদ্ধান্ত। এছাড়া সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপিও। তবে বিএনপি বলছে, সব দলের মতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিচ্ছে ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংবিধান নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতেও ঐক্যমত্য প্রয়োজন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার যোগ দেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে লন্ডনে ইউনূস তারেক বৈঠকের প্রতিবাদে অংশ নেয়নি জামাত ইসলামী। পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজনীতিবিদরা। প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ তুলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি। কমিশন চলাকালীন অবস্থায় যখন দেশের বাহিরে বসে শুধুমাত্র একটি দল কিংবা এক দলের এক ব্যক্তির সাথে আলোচনা করে পুনর্বিবেচনা করার চেষ্টা করা হয় যে কবে নির্বাচন হবে কি হবে না, কিংবা সংস্কার কতটুকু হবে কি হবে না, তখন এই বিষয়টি সরকারের জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। দলের পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি আলোচনা, সেটা ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন। এবং নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে অনেকগুলো একমত হয়েছি, জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দাবি, সর্বোচ্চ নিরপেক্ষ হয়ে কাজ করছে সরকার। আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। বৈঠক শেষে সংলাপের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষ সহ অন্যান্য বিষয়েও শীঘ্রই অগ্রগতি হবে। ৭০ অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যদের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয়ে থাকবে না। সংবিধান পরিবর্তনে আরও কিছু বিষয় ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন তিনি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শপথ না হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি শপথ গ্রহণের দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচিতে কথা জানান। বলেন, সংকটের দ্রুত সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে পড়বে নগর ভবন থেকে রাজপথে।
নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবি ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ফের নগর ভবনের ভেতরে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি করে ইশরাক সমর্থকরা। উপদেষ্টা আসিফ তার কলকাঠিতেই এই শপথ বাধা হচ্ছে। আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মেয়র ভবনের সামনে অবস্থান কর্মসূচি প্রতিদিনই পালন করব। মেয়াদ শেষ হলো কি হলো না, সে নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশনের বিষয়, তো তাদের ব্যাপার না, তার শপথ পাঠ করবে, এটাই বাস্তবতা। এ সময় মিছিল ও স্লোগানে সরব হয়ে ওঠে পুরো নগর ভবন এলাকা। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, নগরের সেবা অব্যাহত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, তবে শপথ ছাড়া আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন না তিনি। অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় সরকার যে আইন রয়েছে 2009 সালে গৃহীত এবং 2010 সালে তার বিধিমালা গৃহীত হয়, সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। বিশ্বাস করেন, যদি ওটা না থাকতো আমি এতদিন মেয়রের পদামি নিয়ে বসে থাকতাম। দ্রুত বিষয়টির নিষ্পত্তি না হলে এই আন্দোলন রাজপথে গড়াবে বলেও হুঁশিয়ারি দেন ইশরাক। তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। আপনাদেরকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা এটার সুরাহা করুন। কেন আপনারা কাল বিলম্ব করছেন? কিসের জন্য আপনারা এখানে কাল ক্ষেপণ করছেন? কার প্ররোচনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না? রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই সরকার শপথে বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী স্খলনের অভিযোগে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে এনসিপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা অভিযোগের বিষয়ে আগামী 5 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে নোটিশের বিষয়ে জানায় এনসিপি। এতে বলা হয়, বিষয়টি নিষ্পত্তির আগ পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে তুষারকে। গত সোমবার সারোয়ার তুষারের সঙ্গে দলটির কেন্দ্রীয় এক নেত্রীর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর নারীকে হয়রানির অভিযোগে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে এই ঘটনার জেরেই কারণ দর্শাতে বলা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণ ও পুনর্বাসনের বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। এছাড়া ভুয়া জুলাই যোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য দাবিতে সহায়তা নিলে 2 বছরের কারাদণ্ডের বিধান রেখেও গ্যাজেট প্রকাশ করা হয়। মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশ বলা হয়, গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে অধ্যাদেশ জারি করেছে সরকার। 24 ঘন্টায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 18 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 312 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 18 জনের দেহে করোনা শনাক্ত হয়। আর নতুন করে 2 জনের মৃত্যু হওয়া এই বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 7 জনে দাঁড়িয়েছে। এর আগে সোমবার 25 জনের করোনা শনাক্ত এবং 1 জনের মৃত্যুর কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2020 সালের 8 মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় 1 রোগী। এ পর্যন্ত করোনায় দেশে 29,506 জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও বিভিন্ন স্থানে করোনা পরীক্ষার কিটের সংকট রয়েছে। কিট না থাকায় অনেক জেলায় টেস্ট করা যাচ্ছে না, ফলে বিপাকে সন্দেহভাজন আক্রান্তরা। এছাড়া পাওয়া যাচ্ছে না আক্রান্ত হওয়ার সঠিক তথ্য। রোগী শনাক্ত করতে না পারলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা চিকিৎসকদের। নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু অনেক হাসপাতালে নেই করোনা পরীক্ষার কিট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও চালু হয়েছে করোনা ইউনিট। 40 শয্যার আইসোলেশন বেডের পাশাপাশি প্রস্তুত রয়েছে 10টি আইসিইউ বেড। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হলেও রয়েছে কিট সংকট।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের যে লজিস্টিকগুলো লাগবে, বিশেষ করে N95 মাস্ক এবং আমাদের র্যাপিড অ্যান্টিজেন কিট, এগুলো পর্যাপ্ত পরিমাণ আমাদের চাহিদা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তবে কিট না থাকায় এখনই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। যেহেতু বিগত করোনার চলে গিয়েছে, মধ্যখানে করোনার আর কোনো সংক্রমণ ছিল না, সুতরাং সেই জাতীয় টেস্ট কিটগুলো বর্তমানে মজুদে নেই। তো বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরে ওনাদের পরামর্শ মোতাবেক আমরা 2000 টেস্ট কিটের জন্য আমরা ইতিমধ্যে আবেদন পেশ করেছি। টাঙ্গাইলের কোনো হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা নেই। সঠিক চিকিৎসা দিতে না পারায় সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কায় চিকিৎসকরা। উদ্বিগ্ন রোগীর স্বজনরাও। কোভিড কেস দিচ্ছে, কিন্তু টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে এটার ব্যবস্থা আপাতত নেই। তো বিভিন্ন জায়গায় ঘুরলাম, কোথাও নেই। দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্টের কিট পাওয়া যাবে বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। এই মুহূর্তে টেস্ট কিট টাঙ্গাইলে নেই, তবে আমরা রিকোয়ারমেন্ট দিয়েছি, এডির সাথে কথা বলেছি। ওনারা বলেছে যে তারা কিটের ব্যাপারে সিএমএইচডি বরাবর লিখেছে, রিকোয়ারমেন্ট দিয়েছে, তারা পাওয়া মাত্রই টাঙ্গাইল পাঠাবে। টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে করোনার জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে আবারও খানাখন্দে নাজুক হয়ে পড়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। বাইপাইন, নবীনগর, মোজারমিল ও জিরানির গুরুত্বপূর্ণ 4টি পয়েন্টে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। শুধু বাইপেলের 200 মিটার অংশে খানাখন্দ বেশি থাকায় যান চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি, বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। বর্ষার শুরুতে খানাখন্দে ভরে গেছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক। রাজধানীমুখী লেনের বাইপাইল, নবীনগর, মোজারমিল ও জিরানি পয়েন্টে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। সবচেয়ে নাজুক অবস্থা বাইপাইল পয়েন্টের 200 মিটার অংশে ছোট বড় গর্তের কারণে নিয়মিত যানজট লেগে আছে। শুধু যান চলাচলেই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। টানা বৃষ্টিপাতে রাস্তাটা ভেঙে গেছে, মানে রাস্তায় বিভিন্ন গর্ত তৈরি হয়েছে। বাইপাইলে আর মোজারমিলের অংশটা বেশি ভাঙছে, বিশেষ করে বাইপাইলের যে মোড়টা আছে ওই মোড়ে ভাঙাটা বেশি, ওইখানে জ্যামটাও হয় বেশি। বাড়তি ভাঙলে মালিকের কাছে আমাদের অনেক কৈফিয়ত দেওয়া লাগে, কি কারণে বাড়তি ভাঙছে। রাস্তার অবস্থা যে খারাপ, এটা মালিকও জানে না। ভারী অথবা টানা বর্ষণ হলে সড়কে খানাখন্দের সৃষ্টি হয় বলে দাবি। নিরাপদ সড়ক চায় আন্দোলনের নেতাদের। প্রতিবারই খানাখন্দ সংস্কার করা হয়, কিন্তু সেই মেরামত টেকসই হচ্ছে না। স্থায়ী সংস্কার করার তাগিদ তাদের। শ্রীপুরের পর থেকে অনেক জায়গায় আমরা দেখেছি যে মোটা পিচ ঢালাই দেওয়া হয়েছে। এরকম যদি পুরো রাস্তাটাকেই কিন্তু পুলক দেওয়া হয়, তাহলে কিন্তু এই ধরনের বৃষ্টি হলে আর কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে না। তবে সড়ক বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে এলে নেওয়া হবে স্থায়ী সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে জিরানি ও মোজারমিল অংশে সাময়িক সংস্কার করা হয়েছে। বাইপাইলে প্রায় 200 মিটার পরিমাণ জায়গা আছে। এখানে তো যদি খেয়াল করুন আপনি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিন্তু কাজ চলতেছে, তো যার জন্য এই জায়গাটার একটা ধরেন যে সলিউশন হতে পারতো, রিজিড পেমেন্ট করে দিলে হয়তো বেটার হতো। কিন্তু এখন আমরা আসলে এই মুহূর্তে যেহেতু ওনাদের কাজ চলতেছে, ওই টাইপের কোনো সলিউশনে হয়তো যেতে পারবো না। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরের অন্তত 20 জেলার মানুষের যাতায়াত। এছাড়া 2013 সালে 2 লেনের এই সড়কটি 4 লেন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের বন্দরে সঞ্জিদা আক্তার স্মৃতি নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাত 8:30টার দিকে উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী সিফাত ও তার পরিবার। পুলিশ ও স্বজনরা জানায় 2 মাস আগে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন সিফাত ও স্মৃতি। তবে বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। মঙ্গলবার বিকেলে স্মৃতিকে কয়েকবার ফোন করলেও রিসিভ না করায় রাতে বাসায় এসে রুমে দরজা বন্ধ পায় পরিবার। পরে জানালা দিয়ে তার মরদেহ খাটের উপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বামীকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। নীলফামারী জেলা কারাগারে অভিনব কায়দায় বাসিন্দাদের গাঁজা সরবরাহ করার সময় সালমান শাহ নামের এক কারারক্ষীকে মাদকসহ আটক করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় জুতার ভেতরে করে গাঁজা সরবরাহের সময় ওই কারারক্ষীকে আটক করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, কারারক্ষী সালমান শাহ অভিনব কায়দায়
পায়ের জুতার ভেতরে গাঁজা নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এই সময় সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশি করে তার জুতার ভেতর থেকে 8 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে মঙ্গলবার রাতে বিভাগীয় মামলার মাধ্যমে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। ধান চাল সংগ্রহের জন্য সচল চালকলগুলোকে বরাদ্দ দেওয়ার নীতিমালা থাকলেও জামালপুরে হয়েছে এর উল্টোটাই। অচল বন্ধ ও অস্তিত্বহীন কয়েকটি চালকলকে দেওয়া হয়েছে বরাদ্দ। বঞ্চিত হচ্ছে প্রকৃত চালকল মালিকেরা। তবে খাদ্য বিভাগ বলছে অচল থাকায় চুক্তি করা হয়নি চালকল প্রতিষ্ঠানের সাথে। মেসার্স সুমাইয়া রাইস মিল জামালপুর সদরের কালাবহ এলাকার এই মিলটি চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের জন্য বরাদ্দ পায় 40 মেট্রিক টন। তবে চালকলটিতে এখন প্লাস্টিক কারখানা। এর পাশেই কোটামনি এলাকার মেসার্স জাকারিয়া রাইস মিল। 12 মেট্রিক টন বরাদ্দ পাওয়া এই চালকলটির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। শুধু এই দুটি মিল নয়, সরজমিনে গিয়ে পাওয়া গিয়েছে আরও 2টি চুক্তি অযোগ্য মিলের সন্ধান। অভ্যন্তরীণ খাদ্যশস্য নীতিমালা 2017-তে কেবলমাত্র সক্রিয় ও চালু মিলগুলোই বরাদ্দের জন্য বিবেচিত হবে বলে উল্লেখ থাকলেও শুধু স্থাপনা দেখেই দেয়া হচ্ছে বরাদ্দ। আমার তো মিল আছে, স্থাপনা আছে, হয় আমি 20 টন বাইরে কিনে দিলাম। ব্যবসায় একটু লস হয়েছিল, এর কারণে আর চালু করে নাই। বরাদ্দ পাওয়া 114টি চালকলের মধ্যে বন্ধ চালকল থাকায় বঞ্চিত হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা। চালকলের অস্তিত্ব নেই, তাদেরকেও দিয়েও বরাদ্দ দেওয়া হচ্ছে, যেটি সম্পূর্ণ অবৈধ। যারা প্রকৃত মিল মালিক চাল ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হবে, আর অতীতের মতো ওই সমস্ত প্রতারক চক্র সুবিধা ভোগ করবে। অচল চালকলের সন্ধান পেলে চুক্তি স্থগিতের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা খাদ্য বিভাগ। আমাদের লোক দিয়ে তদন্ত করিয়া সত্যতা পাই, ফলে ওই 4টা মিলের চুক্তি আমরা করি নাই। বরাদ্দ পাওয়ার যোগ্য নাই ধরনের কোনো মিল যদি চুক্তি করে থাকে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখে চুক্তি স্থগিত করব। চলতি মৌসুমে জেলায় 8,931 মেট্রিক টন ধান ও 41,835 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের চকরিয়াতে 21 বছর আগে 6 কোটি টাকা নির্মিত দুটি সেতু পরিত্যক্ত পড়ে আছে। খালের ওপর সেতু দুটি দাঁড়িয়ে থাকলেও আজ পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারেনি, কারণ দুই পাশে সংযোগ সড়ক না থাকা এই অবস্থা। বিপুল অর্থ অপচয় হওয়াকে সরকারের দুই দপ্তরের সমন্বয়হীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। দ্বীপ উপজেলা মহেশখালীর সাথে যাতায়াতের জন্য 2004 সালে 180.20 মিটার এবং 340 মিটার দৈর্ঘ্যের দুইটি সেতু নির্মাণ করে এলজিইডি। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় 21 বছর ধরে পড়ে আছে এই স্থাপনা। 17 বছর পর 2021 সালে দুই সেতুকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। এর ধারাবাহিকতায় নতুন সেতুর জন্য 220 কোটি 98 লাখ টাকার একটি প্রস্তাবনা পাঠায় সোজ। অ্যাকুইজিশন বাবদ নিয়ার অ্যাবাউট 62 কোটি টাকার মতো খরচ ধরা হয়েছিল এবং আমাদের ওখানে দুটি ব্রিজ এলজিডি নির্মাণ করেছিল। বর্তমান আমাদের দৃষ্টিতে সেটা আসলেই ভারী গাড়ি ব্যবহারের অনুপযোগী। 200 মিটার ব্রিজ আমরা ইনক্লুড করে একটা ডিপিপি তৎকালীন সাবমিট করেছিল। রাস্তা না করে সেতু নির্মাণকে সরকারের দুটি দপ্তরের সমন্বয়হীনতা ও চরম উদাসীনতা বলছেন ভুক্তভোগীরা। আসলেও এই ব্রিজের মধ্যে, এই দুইটা ব্রিজের মধ্যে দিয়ে কোনো গাড়ি চলাচল নেই। মধ্যখান দিয়ে যে রুট হওয়ার কথা ছিল সেটাও হয় নাই। এখন আমাদের গাড়ি চলার তো দূরের কথা, এখন আমরা পর্যন্ত যাতায়াত করতে পারতেছি না। সড়ক ও সেতুটি নির্মাণ হলে মহেশখালীর সাথে সারা দেশের যোগাযোগের পাশাপাশি বাণিজ্য প্রসারের আশা ব্যবসায়ীদের। যখনই ওরা ব্রিজ করছিল তখন অ্যাপ্রোচ রুটটা করে নাই। কোনো ধরনের সরকারি বা রাষ্ট্রীয় অর্থের অপচয় না হয়, আগামীতে কেউ যদি পরিকল্পনা করে সবকিছু যাতে বুঝে শুনে করে এবং একটা ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে। মেধাকাল সেতুতে যান চলাচলের জন্য দুই পাশে নতুন করে 9.5 কিলোমিটার রাস্তা নির্মাণ জরুরি।
এজন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। প্রস্তাবিত বাজেটে শিশু খাদ্যে কাঁচামাল আমদানিতে শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। এতে পণ্যটির দাম বেশ খানিকটা বাড়বে বলে আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, এমন সিদ্ধান্তে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। বাজারে বাড়তে পারে নিম্নমানের শিশু খাদ্যের দৌরাত্ম্য। ঘরের বাইরে মায়ের কর্মজীবন, অসুস্থতা সহ নানা কারণে শিশুর জন্য বিকল্প খাবারের প্রয়োজন পড়ে। দেশের ৩০ থেকে ৪০% শিশু মাতৃদুগ্ধ গ্রহণে অক্ষম, যারা ইনফ্যান্ট মিল্কের ওপরই নির্ভরশীল। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে গত ৩ বছরে সব শিশু খাদ্যের দাম বেড়েছে ৩০% বেশি। সেই সঙ্গে চড়া খাদ্য মূল্যস্ফীতিতে নাকাল ক্রেতারা। হোমের সব কিছুর উপরে আমাদের একটু একটু করে বাড়ছে, দেখা যাচ্ছে হোল একটা থিংসের উপরে অনেক বেশি এফেক্ট পড়ছে। আমাদের তো ইনকাম অতটুকুর মধ্যেই আছে। যারা নিম্ন শ্রেণীর, যাদেরকে মিল্ক খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, তাইতেছে একটা দুধ কয়েক গ্রাম থাকে, ৩০০ গ্রাম ৪০০ গ্রাম। এই ৩০০-৪০০ গ্রামের দুধের দাম ৬৫০-৭০০, খুব টাফ ব্যাপার। রাজধানীর দোকানগুলোতে নান, সেরেলাক, বায়োমিল, বেবি কেয়ার ও বেবিল্যাক সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখা যায়, যাদের বেশিরভাগই বাংলাদেশে প্যাকেজিং হয়। বাণিজ্যিকভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকিতে লাগেজে আনা শিশু খাদ্যও বিক্রি হয় বাজারে। অনেক ক্ষেত্রে আমদানিকারকের নাম ঠিকানাও অনুপস্থিত পণ্যের প্যাকেটে। সবগুলোতে আপনার মাস্ট আমদানিকারকের সিলচারটা সব জায়গায় থাকে, তো অনেক সময় তো লাগায় না, অনেকে লাগানোর সময়ের কারণে লাগাইতে পারে, সময় লাগায় না, কিন্তু 20টা কোনো মাল বাংলাদেশে এখন আর আসে না। প্রস্তাবিত বাজেটে মল্ট এক্সট্র্যাক্ট ও ইনফ্যান্ট মিল্কের আমদানিতে কাস্টমস ডিউটি 3 গুণ করা হয়েছে। শিশু খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সংশ্লিষ্টরা বলছেন, দুটো পণ্যে সমহারে শুল্ক প্রয়োগ বিভ্রান্তিকর। এতে এ শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এনবিআরকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। কর্মসংস্থান বলেন বা আমাদের দেশে আরও ইনভেস্টমেন্ট আসা বলেন, সেটার উপর একটা নেতিবাচক একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ আপনি যখন কোনো কিছু শুল্ক বৃদ্ধি করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি সেটার কনজাম্পশন কমে যাবে। কনজাম্পশন যখন কমে যাবে, তখন তো সেই ইন্ডাস্ট্রিটা আর বাড়বে না। খাত সংশ্লিষ্টরা বলছেন, ইনফ্যান্ট মিল্ক আমদানির পর প্যাকেজিং ও বাজারজাতে 30% পর্যন্ত মূল্য সংযোজন হয়। দেশে এ পণ্যের বার্ষিক বাজারের আকার প্রায় ৩,০০০ কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।